নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প সেই ছবিটা, মৌসুমী বৈদ্য দাসের লেখা। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, মৌসুমী বৈদ্য দাসের লেখা সেই ছবিটা। ওড়িশা, 2012 ডিসেম্বর। সকাল থেকেই খবরের চ্যানেলগুলো একটাই খবর পরিবেশন করে চলেছে। উড়িষ্যার কেউঞ্জোর জঙ্গলের কাছে তিনটি মৃতদেহ পাওয়া গেছে। তাদের মধ্যে একজন তান্ত্রিক আর দুজন হলো কম বয়সী ছেলে ও মেয়ে। কেউ বা কারা ভয়ঙ্করভাবে মেরেছে ওদের। মুখ দেখে চেহারা বোঝার কোনো উপায় নেই। তবে কম বয়সী যে ছেলেটা মারা গেছে, তার জামার পকেটে থাকা পরিচয়পত্র থেকে বোঝা যায় ছেলেটির নাম এডওয়ার্ড স্মিথ, কলকাতার বাসিন্দা, অ্যাংলো ইন্ডিয়ান। আর মেয়েটি এখানকার স্থানীয়, সুনয়না রাজবংশী। আর ছেলেটির মৃতদেহের কিছুটা দূরেই পড়েছিল ওই এলাকার বিখ্যাত তান্ত্রিক লালা বাবার দেহ। কলকাতা, 2012 মার্চ। বউবেড়া। লিজা আজ অনেক দিন পরে খুব আনন্দিত, কারণ আজইও এডওয়ার্ডকে ওদের দুজনের একসাথে থাকার মুহূর্ত নিয়ে সুখবরটা দেবে। ডক্টর ক্যাথরিনের কথাই বলে গেল, দেরি করে হলেও মাতৃত্বের সুখ লিজা পাবেই। আর সেই কথা বলতেই হুইল চেয়ারটা নিয়ে ড্রয়িং রুমে এগিয়ে এলো লিজা। মার্ভেলাস পিকচার, এডওয়ার্ডস। এটা কোথা থেকে জোগাড় করলে বলো? আরে, এটা বেলজিয়ামের মিউজিয়ামে পড়েছিল বহুদিন। নিউ মার্কেটের অ্যান্টিক স্টোর থেকে নিয়ে এলাম। দুর্দান্ত বলে হুইল চেয়ারটা নিয়ে এগিয়ে যায় লিজা ছবিটার দিকে। এডওয়ার্ড ভীষণ অবাক হলো লিজাকে দেখে। যে মেয়েটা সবসময় নিজের অসুস্থতা নিয়ে বিরক্ত থাকে, সে আজকে এত আনন্দিত। তা ভালোই, ও এমন আনন্দে থাকলে তো ওরই সুবিধা। তাহলে গডের কাছে আর সেভাবে জবাবদিহি করতে হবে না। ছবিটার দিকে লিজা তন্ময় হয়ে তাকিয়েছিল। তোমার পছন্দ লিজা? ভীষণ। তুমি তো জানোই কতদিন হয়ে গেল নিজে আঁকতে পারি না। তুমি যে ছবিগুলো আনো, ওগুলো দেখেই মনে শান্তি পাই। তোমার ভালো লাগার থেকে বড় আর আমার কিছু নেই, এডওয়ার্ড বলে উঠল। আর মনে মনে ভাবতে লাগলো কিভাবে তার এতদিনের পরিকল্পনা বাস্তবে রূপান্তরিত হবে। ছবিটা এসেছে সপ্তাহ খানেক হলো। লিজা ছবির ভাবনায় এতটাই বিভোর যে এডওয়ার্ডকে সুখবরটা জানানোই হয় না। এখন লিজা সর্বক্ষণ ড্রয়িং রুমেই কাটায়। এক সময় তো স্নান, খাওয়া সব ভুলেই যায়। এক মনে ছবির দিকে তাকিয়ে থাকে। তখন মনে হয় ও এই ছবির ভিতরের জগতের বাসিন্দা। আর এখন তো লিজা সব থেকে বেশি খুশি, কারণ সে বুঝতে পারছে তার হাতের আঙুল এখন একটু একটু নড়ছে আর অবশ ভাবটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। তাহলে কি সুস্থ হয়ে উঠছে? যে আসছে তার জন্যও এটা দারুণ ব্যাপার। মেরি ও লিজার এই পরিবর্তনে বেশ খুশি, কিন্তু লিজার সর্বক্ষণ ছবিকে নিয়ে পড়ে থাকাটা মেরির পছন্দ নয়। কিন্তু ওকে তো কোনোভাবেই সেটা বোঝাতে পারা যায় না। মেরি হলো লিজার এক প্রকার গার্জিয়ানের মতো। সেই ছোটবেলায় যখন লিজা মাকে হারিয়েছিল, ঠিক তখন লিজার বাবা মেরিকে নিয়ে আসে ওর দেখাশোনা করার জন্য। সেই তখন থেকে লিজার সর্বক্ষণের সঙ্গী মেরি।
শুধুমাত্র রাতে ঘুমাতে ও নিজের বাড়িতে ফিরে যায়, আর বাকি সময় লিজার সাথেই থাকে। আজ লিজা ড্রয়িং রুমে বসে ভাবছিল, ইস, ও যদি নিজে উঠে যেতে পারত তাহলে কি ভালোই না হতো। ছবিটার উপরে একটু হাত বুলিয়ে দেখতে পারত। কথাগুলো বলার সাথে সাথে একটু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল লিজা। পায়ের পাতাগুলো নড়ছে, মনে হচ্ছে ও দাঁড়াতে পারবে। সত্যিই তাই, আস্তে আস্তে করে দাঁড়িয়ে পড়ল লিজা। ভীষণ আনন্দ হচ্ছে। এবার লিজা একটু একটু করে এগিয়ে এলো ছবিটার দিকে, হাত দিয়ে ছবিটার প্রতিটা কোণা স্পর্শ করতে লাগলো। লিজার সারা শরীরে শিহরণ খেলেও গেল। লিজা এই মাঝরাত্রিতেই এডওয়ার্ডকে জোরে জোরে ডাকতে লাগলো, ডার্লিং, শুনছো? আমি হাঁটতে পারছি, আমি আবার আগের মতো হয়ে গেছি, শুনতে পাচ্ছ? ঘুমন্ত এডওয়ার্ডের সাড়া না পেয়ে লিজা ভাবল একটু আঁকায় মন দেবে। ঠিক আগের মতো। আগে তো অনেক রাত্রি জেগে আঁকতো। ইচ্ছা হলো এই হাঁটতে পারার আনন্দটা সেলিব্রেট করার। নিজের সব থেকে প্রিয় শখ আঁকা নিয়ে লিজা দেওয়াল ধরে আস্তে আস্তে ওর আঁকার ঘরে আসে। খুব ছোট থেকেই লিজার জগৎ রং তুলি দিয়ে। সারাদিন সব কাজের ফাঁকে এটা ওর নেশা। যে কোনো জিনিস দেখলেই সেগুলোকে ওর দক্ষ হাতে তুলে নিয়ে ফুটিয়ে তোলে। মাত্র কয়েক মিনিটের প্রচেষ্টায় লিজা তার দক্ষ হাতে সুনিপুণভাবে এডওয়ার্ডের আনা ছবিটা এঁকে ফেলেছে। কি ভীষণ প্রশান্তি মন জুড়ে। হঠাৎই লিজা অনুভব করলো ছবিটা অদ্ভুতভাবে ওকে নিজের দিকে টানছে। লিজা কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এডওয়ার্ড, এডওয়ার্ড বলে চিৎকার করে ডাকলেও কোনো সাড়া পেল না লিজা। পরদিন সকালে, এ কি, এডওয়ার্ড হাসছে কেন? সঙ্গে ওটাকে শুনে না, ওই বাঙালি মেয়েটা। ছবির ভিতর থেকে এডওয়ার্ডের কথাগুলো শুনতে থাকে লিজা। থ্যাংক ইউ সু। আজ যদি তুমি ওই তান্ত্রিকের কাছে না যেতে তাহলে এই আনন্দের দিন দেখতে পেতাম না। থাক, ও বন্দি ওই ছবিতেই। পঙ্গু একটা সন্তান ধারণেরও ক্ষমতা নেই। ছবির ভিতরে লিজার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। মনে পড়তে লাগলো পুরনো সব দিন। আজ যে এডওয়ার্ডের এত প্রতিপত্তি, সব এই লিজার জন্য। বাবা মার একমাত্র সন্তান লিজাকে বিয়ের পর লিজা ভালোবেসে অনাথ এডওয়ার্ডকে সব সম্পত্তি লিখে দিয়েছিল। ওদের সংসার বেশ আনন্দেই চলছিল, কিন্তু ভাটা পড়ল লিজার হওয়া ওই অ্যাক্সিডেন্টে। সেদিন এডওয়ার্ড লিজার হাত ধরে বলেছে, যাই হোক না কেন ও সব সময় ওর পাশে আছে। তারপর থেকে লিজার সব খেয়াল রাখতো এডওয়ার্ড। লিজা কখনো কোনো কারণে বিরক্ত হলেও তার মন ভালো রাখত। কিন্তু যখন থেকে ওই বাঙালি মেয়েটি এসেছে, সব যেন বদলে গেল। বুঝেও বুঝতে পারেনি লিজা। অশরীরী হয়ে আজ সে বুঝতে পারছে। মনে মনে প্রস্তুত নেয় প্রতিশোধের। এদিকে লিজা দেখে এডওয়ার্ড সুনায়নাকে নিয়ে মুশগুল। ছবির ভিতরে তীব্র যন্ত্রণা নিয়ে দগ্ধ হতে থাকে লিজা। মেরি সকালে একটা কাজ ছিল, তাই আটকে গিয়েছিল। একটু বেলায় লিজাদের বাড়িতে এলে প্রথমটায় এডওয়ার্ড ভীষণ বিরক্ত হয়। পরে নিজেকে সামলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, কাল তুমি চলে যাওয়ার পর লিজা বায়না করলো নদীর ধারে যাবে। আমি রাত্রি হয়ে গেছে ভেবেও না বললেও ও শুনলো না। কিন্তু তুমি তো ওর জেদ জানোই, তাই ওকে নিয়ে গাড়ি করে মিলেনিয়াম পার্কে গেছিলাম। ও এত আনন্দিত ছিল যে কোনো দিকেই ভ্রুক্ষেপ ছিল না। আমি একটু সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়ি, আর ও হুইল চেয়ার নিয়ে নদীতে গিয়ে পড়ে। নদীতে তখন জোয়ার চলছিল, তাই পুলিশ সাথে সাথে এসেও
ওর কোনো হদিস পায়নি। কথাগুলো শুনতে শুনতে মেরি লক্ষ্য করে পাশের ঘরে হুইল চেয়ারটা রয়েছে, আর সুনয়নাকেও দেখতে পায়। মেরি বুঝতে পারে এড মিথ্যা কথা বলছে, কিন্তু মেরির পক্ষেও তো তেমনভাবে কিছুই করার নেই। কিন্তু তবুও এভাবে ছেড়ে দিতে মন চায় না। মেরি কাঁদতে কাঁদতে শেষবারের মতো লিজার আকার ঘরে যেতে চায়। কেন জানি না, মেরিকে কোনো অদৃশ্য শক্তি ডাকছে ওই ঘর থেকে। মেরি মন্ত্রমুগ্ধের মতো সেই ঘরে যায়, আর লিজার আকাশ শেষ ছবিটা লক্ষ্য করতে থাকে। ঠিক তখনই মেরি লিজার গলা পায়। প্লিজ হেল্প মি মেরি, এই পরিস্থিতিতে তুমি আমাকে সাহায্য করতে পারবে। আমি এই ছবির মধ্যে আছি। ওই ডাইনিটা আর এড মিলে আমায় এখানে বন্দি করেছে। তুমি আমায় নিয়ে চলো, আমায় মুক্তি দেবে। মেরি ছবিটা হাতে নেয়। ফেরার সময় এড ছবিটা নিয়ে যেতে বাধা দিল। মেরি পুলিশের ভয় দেখিয়ে ওটা সঙ্গে নেয়, কারণ সে এডকে বলে হুইল চেয়ারটা ঘরের মধ্যেই আছে সে দেখে ফেলেছে। এড কিছুটা ভয় ওকে ছেড়ে দেয়, আর এটাও ভাবে যাক তাহলে আপদ বিদায় হলো। মেরি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে লোকাল থানায় এডের বহুদিনের পরিচিত বন্ধু এসিপি রূপেশ সিংহের সাথে যোগাযোগ করে, আর বেশ মোটা টাকার বিনিময়ে কেসটা ধামাচাপা দেওয়ার বন্দোবস্ত করে। ইতিমধ্যে লিজা প্রতিদিন মধ্যরাত্রে মেরির সাথে যোগাযোগ করে। মেরি ওর চেনা জানা এক জাদুকরীর কাছে গিয়ে ছবি থেকে লিজাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে। 6 মাস পরে সুনয়না আর এডওয়ার্ড এসেছে উড়িষ্যায়, সুনয়নার নিজের রাজ্যে। বাড়িতে বাবা মার সাথে দেখা করে গভীর জঙ্গলের কাছে এই রিসর্টটা নিয়েছে ওরা, আর রিসর্টের সমস্ত কেয়ারটেকারদের ছুটি দিয়ে দিয়েছে। দুপুর দুপুর যাতে নিরিবিলিতে ওরা একান্ত সময় কাটাতে পারে, আর একটা কারণ এই রিসর্ট ভাড়া নেওয়ার। এখানের আশেপাশেই সেই তান্ত্রিক লালা বাবা থাকেন, যে তান্ত্রিকের সাহায্যে এডওয়ার্ড লিজাকে বন্দি করেছিল ছবিতে। আজ সন্ধ্যায় লালা বাবা আসার কথা ওদের কাছে। সারাদিন সুনয়না খুব সুন্দর করে সাজায় নিজেকে। এডের সাথে বিয়ের পর এটাই ওদের হানিমুন। সন্ধ্যা হতেই এড বেরিয়ে গেছে, বলেছে ফিরতে একটু দেরি হতে পারে, অপেক্ষা করতে। ওর জন্য সারপ্রাইজ আছে। এড অনেকক্ষণ আসছে না। বারান্দায় পায়চারি করতে করতে বাথরুমের ভিতরে এডের গলা পেয়ে ভিতরে গিয়ে দেখে লিজা দাঁড়িয়ে। শুনে না কিছু বলার আগেই ততক্ষণে এড ও ফিরে আসে। ঘরটা ভীষণ সুন্দর করে সাজানো, মৃদু আলোর আভা ঘরের চারপাশে। বিছানায় এড দেখতে পায় সুনয়না বসে আছে ওরই অপেক্ষায়। এড ওকে জড়িয়ে ধরে পিছন থেকে। তুমি পাহাড় ভালোবাসো, তাই এখানে আসা, আর তোমার নিজের জায়গা এটা। এই পরিবেশটাও বড় মনোরম। কথাগুলো বলার সময় সুনয়না দূরে সরে যায়। সু, এই সু, তুমি দূরে সরে যাচ্ছ কেন সু? কথাগুলো বলতে বলতে এডওয়ার্ড সুনয়নাকে ডাকতে থাকে নিজের কাছে। কিন্তু লিজা, তুমি এখানে? তুমি তো ছবিতে। ভয়ে অস্থির হয়ে ছুটে বেরিয়ে আসে রিসর্টটা থেকে। পিছন ফিরে দেখে রিসর্টটা সেই ছবিতে থাকা খামার বাড়ির মতো, আর লিজা এগিয়ে আসছে ওর কাছে। লিজা, আমায় ছেড়ে দাও, আমি ভুল করেছি, ক্ষমা করো, প্লিজ ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। এই গহীন অরণ্যে ওর চিৎকার করার কোনো লাভ আসেনি। কেউ কোনো কিছু শুনতে পায়নি ওর। সন্ধ্যা হতে লালা বাবা বেরিয়ে পড়েন সুনয়নার ডাকে সাড়া দিতে। আগের বারের কাজের জন্য প্রচুর পারিশ্রমিক দিয়েছিল মেয়েটা, আর সে কাজ সফল হওয়ার 6 মাস পরে আবার মেয়েটা এখানে এসেছে। এবারে নিশ্চয়ই আরও বেশি পারিশ্রমিক পাওয়া যাবে। সেই লোভেই লালা বাবা রিসর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
রিসর্টের কাছাকাছি এসে লালা বাবা দেখতে পায় সুনয়না এগিয়ে আসছে। সুনয়না লালা বাবাকে বলে, আপনি আসতে দেরি করছেন দেখে আপনাকে নিতে আসছিলাম। পারিশ্রমিকের লোভে তাড়াহুড়োতে ডেরা থেকে বেরিয়েছিল লালা বাবা, তাই শরীরে বন্ধন মন্ত্র দিতে ভুলে গিয়েছিল। তাই সুনয়না রূপী লিজা লালা বাবাকে আক্রমণ করে, আর মুহূর্তের মধ্যেই লোভী তান্ত্রিক লালা বাবা একটা লাশে পরিণত হয়। পরের দিন সকালে রিসর্টের মালিক এসে 3টে মৃতদেহ উদ্ধার করে। এডওয়ার্ড স্মিথ আর সুনয়না রাজবংশী আর লালা বাবা নামে জনৈক তান্ত্রিক। পুলিশ অনেক চেষ্টা করেও এই 3টে খুনের কোনো কিনারা করতে পারে না। আপনারা শুনছিলেন সেই ছবিটা মৌসুমী বৈদ্য দাসের লেখা। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা পরবর্তী কোনো গল্প দেব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর আপনাদের কাছেও যদি কোনো গল্প থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের গল্প স্যাম অডিও বুকে আপলোড করব, আপনার নাম এবং ছবি সহ। তাহলে আপনাদের গল্পের জন্য অপেক্ষায় রইলাম। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে, বা আপনাদেরই কোনো গল্প নিয়ে। আজকের জন্য তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প শোনাবেন, গল্প লিখবেন, গল্প পড়বেন। ধন্যবাদ।